এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসির বিভিন্ন সাল থেকে যেসব প্রশ্নগুলি আমাদের চলছিল, আজকে 2003 সালের পাশ কোর্সে যারা বসেছিল নবম দশম শ্রেণীতে, তাদের যেসব প্রশ্নগুলি এসেছিল ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস থেকে, সেই প্রশ্নগুলি আমরা আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে 2000 সাল এবং 2001 সালের পাশ কোর্স এবং অনার্স দুটো ক্ষেত্রেই আমাদের আলোচনা হয়ে গেছে। যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা দেখেছো তারা তো দেখেইছো যে প্রশ্নগুলি কত গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের প্রশ্নগুলো দেখি। আজকের 1 নম্বর প্রশ্ন, কেতকাদাস ক্ষেমানন্দ প্রাকচৈতন্য অথবা চৈতন্যোত্তর কোন কালে আবির্ভূত হয়েছিলেন? কেতকাদাস নামে বিশেষ কোনো তাৎপর্য আছে কি, সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর, কেতকাদাস ক্ষেমানন্দ প্রাকচৈতন্য কালে আবির্ভূত হয়েছিলেন। আর সময়টা কত ছিল? সপ্তদশ শতক আনুমানিক আর কি। কবির নাম ক্ষেমানন্দ, কেতকাদাস তার উপাধি। কোভিড হয়ে গেছে এখানে, কবির নাম হবে, কবির নাম ক্ষেমানন্দ, কেতকাদাস তার উপাধি। অনেকে আমরা কিন্তু এখানে ভুল করে থাকি যে কেতকাদাস হয়তো তার নাম হতে পারে আর ক্ষেমানন্দ তার উপাধি, কিন্তু না, তার নাম হচ্ছে ক্ষেমানন্দ এবং উপাধি হচ্ছে তার কেতকাদাস। কারণ কেয়া পাতায় জন্ম হয়েছিল বলে মনসার অপর নাম কেতকা, কবি তারই দাস। 2 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর দুজন বিশিষ্ট কবির নাম উল্লেখ করুন। তাদের কোনজন কোন ধরনের কাব্যধারার বিশিষ্টতা অর্জন করেছেন সেটাও আর কি উল্লেখ করতে বলেছে। তো উত্তর দেখো, অষ্টাদশ শতাব্দীর দুজন বিশিষ্ট কবির নাম হলো 1 নম্বর ঘনরাম চক্রবর্তী এবং 2 নম্বর মানিক গাঙ্গুলি। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন। আর 2 নম্বর মানিক গাঙ্গুলিও ধর্মমঙ্গলেরই আরেকজন কবি। 3 নম্বর প্রশ্ন, প্রকাশকাল সহ মধুসূদনের একটি আখ্যান কাব্য ও একটি পত্র কাব্যের নাম লিখুন। কবি রচিত সনেটগুলি কোন শিরোনামে চিহ্নিত হয়েছিল সেটাও আর কি জানতে চেয়েছে। উত্তর, মধুসূদনের হেক্টরবধ কাব্য, যেটি প্রকাশিত হয় 1871 খ্রিস্টাব্দে, আর এটি একটি গদ্য আখ্যান কাব্য। বীরাঙ্গনা কাব্য, যেটি প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে, আর এটি একটি পত্র কাব্য। কবিরচিত সনেটগুলি চতুর্দশপদী কবিতাবলী শিরোনামে চিহ্নিত হয়েছিল। এখানে তোমাদের সুবিধার জন্য আমি সালটা উল্লেখ করে রেখেছি। চতুর্দশপদী কবিতাবলী যেটা প্রকাশিত হয় কত সালে? 1866 সালে। 4 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কোন ধরনের নাটক রচনায় সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন? সেই ধারার 2টি উল্লেখযোগ্য নাটকের নাম কি? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক রচনায় সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন। এই ধারার 2টি উল্লেখযোগ্য নাটক হলো শাহজাহান এবং মেবার পতন। এখানে নেবার হয়ে গেছে, মেবার পতন। শাহজাহান নাটকটি প্রকাশিত হয় 1909 খ্রিস্টাব্দে এবং মেবার পতন নাটকটি প্রকাশিত হয় 1908 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, গল্প থেকে গপ্প এই রূপান্তরটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের উদাহরণ তা সংজ্ঞা সহ বুঝিয়ে দিন। উত্তর, গল্প থেকে গপ্প এটি ধ্বনি পরিবর্তনের রীতি হয়েছে পরাগত সমীভবন। যখন কেন হয়েছে সেটা আর কি একটু লিখে রেখেছি। যখন পরবর্তী ধ্বনির প্রভাবে, এখানে দেখো পরবর্তী ধ্বনিটা কি প, আর আগের পূর্ববর্তী ধ্বনিটা হচ্ছে ল, তাহলে কি বলছে? যখন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয় তখন তাকে পরাগত সমীভবন বলে। তাহলে গল্প থেকে গপ্প প ধ্বনির প্রভাবে কি হয়েছে? পূর্ববর্তী ল ধ্বনিটা পরিবর্তন হয়ে কি হয়েছে? পয়ে পরিণত হয়েছে, সেই জন্য এখানে পরাগত সমীভবন ঘটেছে। 6 নম্বর প্রশ্ন, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন। এখানে বাক্য দেওয়া রয়েছে, সেটা আর কি যে বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে সেটা আর কি করতে হবে। 1 নম্বর, ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখিয়া অট্টহাস্য করিতেছে। এখানে
দেখো বাক্যটি আছে হ্যাঁবাচক বাক্যে, আর কি করতে বলেছে, নাবাচক বাক্যে পরিবর্তন করতে বলেছে। তো নাবাচক বাক্যে পরিবর্তন করলে বাক্যটি এরকম হবে, দেখো পরিবর্তন, ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখিয়া না হাসিয়া পারিলেন না। বাক্য পরিবর্তন করার সময় তোমরা নিশ্চয়ই জানো, আর যদি অনেক সময় হয় যে সেটা আমরা ভুলে যাই, এটা কিন্তু ভুলে চলবে না যে বাক্য পরিবর্তন করার সময় অর্থটা এক রেখে কোন বাক্যে পরিবর্তন করতে বলেছে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। তো এখানে দেখো আমি বাক্যটিকে নাবাচক বাক্যে পরিবর্তন করেছি, কিন্তু অর্থটা কিন্তু একই রয়েছে। 2 নম্বর আর কি রয়েছে বাক্যটা, দেখো কি, আমার একটি 7 বছরের কন্যা আছে, সে মাতৃহীনা, তাহার আর কেউ নাই, কেবল আমি। দেখো এই বাক্যটিতে ছোট ছোট বাক্য রয়েছে অনেকগুলো, বা পার্ট রয়েছে বাক্যের বলতে পারো। তো এই বাক্যটি প্রথমে বলবো যে কোন শ্রেণীর বাক্য, এটা একটি মিশ্র বাক্যের উদাহরণ, ঠিক আছে। তো এই বাক্যটিকে কি করতে বলেছে, সরল বাক্যে পরিবর্তন করতে বলেছে, সেটা নির্দেশ করেছে আর কি। তো দেখো পরিবর্তন করলে কি হবে, আমি ছাড়া আমার 7 বছরের মেয়েটির আর কেউ নাই, এটা হবে সরল বাক্য। 7 নম্বর প্রশ্ন, চিহ্নিত পদগুলির পদ নির্দেশ করুন ও পদান্তর করুন। বাক্যের মধ্যে যে পদগুলি রয়েছে সেগুলো চিহ্নিত করতে বলেছে যে কোন পদ, তারপরে সেটাকে পদান্তর করতে বলেছে। 1 নম্বরে দেখো কি রয়েছে, তবে পরাজিত পক্ষ কপটতার অভিযোগ আনে। এখানে পরাজিতর নিচে দাগ রয়েছে, আমি ব্যাকেটে লিখেছি আর কি। পরাজিত একটি বিশেষণ পদ, আর এর পদান্তর করলে হবে পরাজয়, বিশেষ্য পদ। পরে রয়েছে কি, কপটতা একটি বিশেষ্য পদ, এর পদ পরিবর্তন করলে হবে কপট, বিশেষণ পদ। তারপরে রয়েছে দেখো পক্ষ, এটা দেয়নি কিন্তু আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। পক্ষ এই পদ হচ্ছে একটা বিশেষ্য পদ, আর এর পদান্তর করলে হবে পাক্ষিক, বিশেষণ পদ। 8 নম্বর প্রশ্ন, চিহ্নিত পদগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন। এখানে বাক্যের মধ্যে যে পদগুলি রয়েছে সেটা নির্ণয় করে দেওয়া রয়েছে, যেটা মানে চিহ্নিত করে রয়েছে সেটাকে প্রত্যয় নির্ণয় করতে হবে, মানে প্রকৃত প্রত্যয় করতে হবে তোমাদের। তো প্রথমে দেখো অনির্বাচনীয়, এটা নিচে দাগ রয়েছে আর কি, আমি দাগ দিইনি আর কি, শব্দটা পাশে লিখেছি। অনির্বাচনীয় এই শব্দটি প্রকৃত প্রত্যয় করলে হবে কি, দেখো অপূর্বক, পূর্বক, বচ চয়ে হসন্ত হবে, যুক্ত অনিয়, অনির্বচনীয়। তারপরে রয়েছে মহিমা কি হবে, মহা যুক্ত ইমন, মহিমা। 2 নম্বরে দেখো রয়েছে জড় নেই, মৃত নেই, মুই অন্ধকারের খনিজ। এখানে মৃত এবং অন্ধকারের নিচে দাগ, মৃত দেখো মৃ যুক্ত ত, কয়তয় হতে পারে, তও হতে পারে, তোমরা যেটা আর কি খুশি সেটাই দিতে পারো, কোনোটাই কিন্তু ভুল হবে না। অন্ধকার অনপূর্বক ধ যুক্ত ক্রি ধাতু যুক্ত অপত্যয়, অন্ধকার। 9 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, চিহ্নিত পদগুলি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। দেখো 1 নম্বরে কি আছে, পাঠাইব রামানুজে সমন ভবনে। এখানে রামানুজ এবং সমন ভবনে সমাস আর কি নির্ণয় করতে বলা হয়েছে। রামানুজ, রামের অনুজ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সমন ভবনে কি হবে, সমন রূপ ভবন, রূপক কর্মধারায় সমাস। 2 নম্বরে রয়েছে দেখো নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এখানে নিরুপমা এবং সরসজ্জা এই দুটো আর কি সমাস নির্ণয় করতে বলেছে। নিরুপমা নেই উপমা যার। নং বহুব্রীহি সমাস। সরসজ্জা কি হবে, স্বরনির্মিত সজ্জা। মধ্যপদলিপি কর্মধারায় সমাস। তবে এখানে একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলির উত্তরগুলো আমি আমার মতো করার চেষ্টা করেছি। অনেক সময় এমন হয় টাইপিং করতে গিয়ে যে সালটা হয়তো ভুল হয়ে গেল, বা সমাস নির্ণয়ের ক্ষেত্রে কি হয় যে নং বহুব্রীহি হলো, সেখানে হয়তো নং তৎপুরুষ দিয়ে দিলাম। তোমরা একটু প্লিজ নিজের মতো করে সেটা করার চেষ্টা করবে, এবং অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে কোনোটা ভুল হলো কিনা, কারণ অনেক সময় টাইপিং করতে গিয়ে কিন্তু সেটা ভুল হয়ে যায় অজান্তেই আর কি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।